আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। ইসকন ইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই ইস্যুতে সরকার 3টি মামলা করেছে। গৃহীত পদক্ষেপে সন্তোষ জানিয়ে আদালত বলেন, ইসকন নিষিদ্ধের বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। জনগণের জানমালের যেন ক্ষতি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন আদালত। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। ইসকন বাংলাদেশ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সরকার কি ব্যবস্থা নিয়েছে তা সর্বোচ্চ আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবারের মধ্যে এ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা গত 5-7 বছর থেকে তাদের এটা নিয়ে খুব সন্দেহ প্রকাশ করছিলাম যে তারা একটা কিছু করতে পারে। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। সরকারের পদক্ষেপে আদালত সন্তুষ্ট হয়ে বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। ইসকনের একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে। সো এটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে ইসকন শুধু এখন ইসকন নাই, আমরা ইসকন কিন্তু নিষিদ্ধ চাচ্ছি। ইসকনের সাথে কিন্তু অন্যরাও জড়িত হয়ে গেছে, ফ্যাসিস্ট বিরোধী যারা আছে তারাও কিন্তু জড়িত হয়ে গেছে। কেউ যদি ধর্মের নামে যদি উগ্রবাদী হয়, সেই সংগঠনকে আমরা অবশ্যই নিষিদ্ধ দাবি জানাচ্ছি, এটা আমাদের চাওয়া। এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা অভিযোগ করে বলেন, ইসকন ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। টোটাল 3টি মামলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং 76 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। আদালতও এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো এখতিয়ার নেই। বাংলাদেশ ইসকনের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনজীবী সুরক্ষা আইন তৈরির দাবি জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তদন্তের মাধ্যমেই আসুক, নিজের হাতে যেন আমরা কোনো কিছু না। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কোনো সংগঠনকে নিষিদ্ধ করার আগে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আর চিন্ময় দাসের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে। এদিকে সমন্বয়কদের উপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট বিচারাধীন বিষয়। এবং ওনার যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যস্ত আছে, ওনারাই ডিসিশন নেবেন যে এটা কিভাবে এটা প্রসিডেড হোক। দাবি অনেকই উঠতে পারে, দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও আদালত বর্জন করে সেখানকার আইনজীবীরা। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও জঙ্গি সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেন নানা শ্রেণী পেশার মানুষ। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 33 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। জেলা প্রতিনিধির তথ্য ছবিতে সাইদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। গ্রেপ্তার, সংঘাত ও খুনের পর প্রতিবাদ মুখর দেশের আদালত পাড়া থেকে রাজপথ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার চেয়ে দ্বিতীয় দিন আদালত বর্জন করে আইনজীবীরা। মামলার শুনানিতে না গিয়ে সবাই যোগ দেন আদালত চত্বরের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে। এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সহ অনেকে। বরিশালের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে আইনজীবীরা। সমাবেশে বক্তারা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবি জানান। সাম্প্রদায়িক শক্তি, ফ্যাসিবাদ,
ইসকনকে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে এটি নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ করে সামাজিক শক্তি নামের একটি সংগঠন। হিলির আজিজিয়া মাদ্রাসা থেকে মিছিল বের হয়ে স্থলবন্দর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যশোরের জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শরীয়তপুরে ওলামা পরিষদের ব্যানারে পালং উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বাসিন্দারা। যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত অনতি বিলম্বে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। সন্ত্রাসী জঙ্গি ইসকন একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী, হিলি, সুনামগঞ্জ ও রাঙামাটি সহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালিত হয়। সৈয়দ মাহমুদ, RTV। চিন্ময় দাস প্রভু সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে হিন্দুদের অধিকার আদায়ে সভা সমাবেশ করেছেন। এতে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। ইসকন নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ই। সকালে স্বামীবাগ ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনায় ইসকনকে জড়িয়ে চরম মিথ্যাচার করা হচ্ছে। রোববার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে সরকার বৈঠক করবে বলে জানিয়েছেন ইসকনের সদস্য বিমলা প্রসাদ দাস। চট্টগ্রাম পোর্ট ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি, কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংস্থাটির পক্ষ থেকে সাংবাদিকদের সামনে চলমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি বলেন, দেশের মানুষকে উস্কে দিয়ে একটি বিশেষ মহল ফায়দা হাসিল করার চেষ্টা করছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর তারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। এখন এটার মোটিভ হয়তো এক একজনের এক এক রকম থাকতে পারে। এখানে ব্যক্তিগত স্বার্থ অনেক থাকতে পারে, সামষ্টিক স্বার্থ থাকতে পারে। ইন্ধনদাতারা যুগে যুগে ছিল, থাকবে, কিন্তু আমাদের যারা আমরা সাধারণ জনতা, তাদের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া। ইসকন নিয়ে উদ্দেশ্য প্রণোদিত বিভাজনের খেলা অতীতের মতো আবারও হচ্ছে, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক ও শান্ত থেকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। পরিকল্পিতভাবে পতিত ফ্যাসিবাদের দোসররা দেশে ভয়ানক পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব দেশকে অন্ধকারের পথ থেকে বাঁচাতে হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ কঠিন হলেও তা করতেই হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই কাজটাই আমাদের করতে হবে এবং কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার। তাদেরকে
ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাম দলগুলোর নেতারা বলেন, অভ্যুত্থানের অর্জন কেড়ে নিতে না পারলেও অর্জনকে বিপদগামী করার ষড়যন্ত্র চলছে। পুরো জনগোষ্ঠীর মধ্যে একটা নিজস্ব সাংস্কৃতিক বোধ সৃষ্টি করে, সেই জায়গাটা আমাদের তৈরি করা খুব দরকার। যে কোনোভাবে ধান্দা করে অথবা ষড়যন্ত্র করে কোনো কিছু প্রতিষ্ঠা করা, এটা চলবে না। এই কালচার নির্মাণ করার দায়িত্ব আমি মনে করি বেশি করে এখন লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃতি সেবীদের। এদিকে রাজধানীর একটি হোটেলে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সাথে মত বিনিময়ে অংশ নেন বিএনপি মহাসচিব। কিছু মানুষ জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে, যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানান তিনি। বেশ নিরাপদ আশ্রয় আছে, সেখান থেকে কল কাটিয়ে নাড়ছে যে বাংলাদেশের এই যে গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবিক করবার যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। জাহিদ রহমান, RTV, ঢাকা। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ছাত্রলীগ যুবলীগের হামলায় বিশ্বজিৎ সহ অসংখ্য মানুষ খুন গুমের শিকার হয়েছে, তাদের জন্য শেখ হাসিনার মায়া কান্নাও আসেনি। অন্তর্বর্তী সরকার মূল দায়িত্বের চেয়ে কম গুরুত্বের কাজে বেশি সময় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে। ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে আমি বলি, এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো, কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দল মত বর্ণ নির্বিশেষে মত বিরোধ থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সবাই যেন একমত থাকতে পারি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ থাকার পরামর্শ জামায়াতের আমিরের। দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য। বিডিআর এ গণহত্যার অভিযোগ এনে শেখ হাসিনা ও তৎকালীন রাজনীতিবিদ, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন হত্যাকাণ্ডে নিহত পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এছাড়া জড়িতদের বিচারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় তারা। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় পর প্রকাশ্যে দোষীদের নাম উল্লেখ করে বিচার চেয়েছে বিডিআর গণহত্যায় নিহত পরিবারের সদস্যরা। সবার কণ্ঠে হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের বিচারের দাবি। এই যে 57 জন দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা, ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায়, রয়ের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে। তবে দীর্ঘ 3 মাস পার হলেও অন্তর্বর্তী সরকারের কার্যকরী পদক্ষেপ না দেখে হতাশা ব্যক্ত করেন পরিবারের সদস্যরা। বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার চাইবেন তারা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বিরুদ্ধে ওনাকে আমরা অ্যাকিউজ করব। গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন, এই ধরনের মিলিটারি অফিসার যারা ছিল তাদেরকে আমরা অ্যাকিউজ করব। তারা ন্যারেটিভ করতে চেঞ্জ করার চেষ্টা করেছিল, এরকম অনেক সাংবাদিক আছে এবং তাদের এগেনস্টেও আমরা বেসিক্যালি কমপ্লেইনটা ফাইল করব। বিডিআর হত্যাকাণ্ড নিহত পরিবারের ব্যক্তিগত বিষয় নয়, এটি ছিল সার্বভৌমত্বের প্রতি প্রথম আঘাত, এমনটাই মনে করেন পরিবারের সদস্যরা। বিডিআর হত্যাযজ্ঞ কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো ট্র্যাজেডি না, আমাদের দেশের সার্বভৌমত্বের উপর প্রথম আঘাতটাই কিন্তু এসেছিল বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তাদের কিছু করার ছিল না, তারা সাহায্য চেয়েও কেউ সাহায্য পায়নি। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে উদযাপন, পাঠ্যপুস্তকে এই হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরা ও সকল তদন্ত জনসম্মুখে প্রকাশ করা সহ 6টি দাবি তুলে ধরা হয়। ইতিপূর্বে সকল তদন্তের প্রতিবেদন পাবলিক করা হোক। 2025 সালের ফেব্রুয়ারি মাসে আগে
25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক। অফিসিয়াল গ্যাজেটে নিহত 57 বীর সেনানীকে শহীদের মর্যাদা দেওয়া হোক। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। গ্রাহকরা ব্যাংকে গেলেই চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, রোববার থেকে আমানতকারীদের টাকা দিতে পারবে দুর্বল ব্যাংকগুলো। বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। গভর্নর আরও বলেন, সব ব্যাংকেই গ্রাহকদের টাকা নিরাপদ। ইতিমধ্যে 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে, যা অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন AR বাদল। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের কয়েকটি ব্যাংকে তারল্য সংকট দেখা দেয়। এতে গ্রাহকরা বিভিন্ন ব্যাংকে নিজেদের টাকা তুলতে গিয়ে প্রয়োজনীয় টাকা না পেয়ে হতাশ হন। গ্রাহকের কথা বিবেচনা করে এমন পরিস্থিতি কাটাতে ব্যাংকগুলোকে টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর প্রতি আস্থা রাখার আহ্বান জানান। 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে। প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদেরকে এই ব্যাংকিং খাতের এই যে একটা চলমান একটা এক ধরনের অস্থিরতা, সেই অস্থিরতাটা আমরা থেকে বেরিয়ে আসতে চাই। যে কারণেই অস্থিরতা সৃষ্টি হোক না কেন, আমরা সেটাকে পুরোপুরিভাবে ট্যাকল করব। সময় লাগবে, কিন্তু করব। কিন্তু ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে। কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। তারল্যে সংকটে থাকা ব্যাংকগুলোর চেয়ারম্যান ও প্রতিনিধিদের নিয়ে সভা শেষে গভর্নর বলেন, মূলত মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে কাজ করছেন তারা। যেটুকু প্রয়োজন সেটুকুই যেন গ্রাহকরা তুলেন, তার অতিরিক্ত নয়। কারণ সবাই যায় যদি হুমড়ি খাই আমরা, তাহলে কোনো দেশেই কোনো ব্যাংকিং খাত কোনোদিনও টিকে থাকবে না। এস আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই গভর্নর। টাকা চুরি বন্ধ হয়েছে, দ্যাটস দ্য নাম্বার ওয়ান থিং। এখান থেকে যে ফান্ড ডাইভার্সনটা হয়েছে, যে লক্ষ লক্ষ কোটি টাকার ডাইভার্সন হয়েছে, সেটা তো হবে না। AR বাদল, RTV, ঢাকা। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর 3 মাসে দ্বিগুণ হয়েছে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠানো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অক্টোবরে যুক্তরাষ্ট্র প্রবাসীরা প্রায় 500 মিলিয়ন বা $50 কোটি দেশে পাঠিয়েছেন। এ যেন দেশ গঠনে প্রবাসীদের সদিচ্ছার বহিঃপ্রকাশ। অরণ্য গফুর জানাচ্ছেন বিস্তারিত। রেমিটেন্স পাঠানো বন্ধ করা সহ ফ্যাসিবাদ পতন আন্দোলনে জোরালো ভূমিকা রাখেন প্রবাসীরা। কিন্তু লুটপাট ও দুর্নীতির ফলে অর্থনীতির নাজুক অবস্থা তৈরি করে ফ্যাসিবাদী সরকার। তাই শেখ হাসিনা পালানোর পরও সুষ্ঠুভাবে দেশ পরিচালনা নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। এ অবস্থায় বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতিতে গতি আনার ঘোষণা দেন প্রবাসীরা। রেমিটেন্স পাঠানোর তালিকায় সবার উপরে যুক্তরাষ্ট্র। জুলাইতে মার্কিন মুলুক থেকে এসেছিল $24 কোটি, আগস্টে তা বেড়ে দাঁড়ায় 29 কোটিতে, সেপ্টেম্বরে 39 কোটি, আর অক্টোবরে এসেছে প্রায় $50 কোটি। এতে আরব আমিরাতকে পেছনে ফেলে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো দেশ এখন যুক্তরাষ্ট্র। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর আগস্টে 34 ও সেপ্টেম্বরে $36 কোটি রেমিটেন্স পাঠায় আরব আমিরাত প্রবাসীরা। অক্টোবরে এসেছে $33 কোটি। বাংলাদেশ ব্যাংকের মতে অক্টোবরে দেশে মোট রেমিটেন্স এসেছে $240 কোটি, যার 5 ভাগের 1 ভাগ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা। আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র মেলালে যা হয় 35%। অরণ্য গফুর, RTV। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে। বৃহস্পতিবার এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হন। এই ইস্যুতে বৈঠক করেছেন মোদি ও জয়শঙ্কর। দেশটির সংসদেও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। এদিকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চান না বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামদানি প্রত্যয় জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর থেকেই বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। এ ঘটনায় পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে ঢাকা ও দিল্লি। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও করার চেষ্টা করে হিন্দু মহাসভা সহ আরও কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। ক্ষুব্ধ মহাসভার কর্মীরা পুলিশের ওপর হামলা চালালে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। চিন্ময় ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের সংখ্যালঘু সহ সব নাগরিকের জীবন ও স্বাধীনতার সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বৃহস্পতিবার লোকসভার অধিবেশনে কয়েকজন সাংসদের বাংলাদেশে চলমান ইস্যুগুলো অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরা হয়েছে কিনা সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এদিকে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও অন্য দেশের বিষয়ে মন্তব্য করতে রাজি নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার এ বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানান তিনি। সামদানি প্রত্যয়, RTV। খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের, যেখানে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা 11টায়, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। বি গ্রুপে টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল। সবশেষ আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল লাল সবুজের দল। ফলে লক্ষ্য এবার শিরোপা ধরে রাখার। যদিও প্রথম ম্যাচে ফুরফুরে মেজাজে নামবেন আজিজুল হাকিম তামিমের দল। মূলত দুদিন আগেই প্রস্তুতি ম্যাচে ভারতকে 27 রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।